তার উপরেরটা, 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 ওপরে, ওপরে, ওপরে। যেখানে ফার্স্ট ম্যাচটা শেষ হয়েছে আর কি, দেখে তার উপরে। হ্যাঁ, এই পর্যন্ত বললেই হবে। অর্থাৎ ওই যে নতুন যেই ওয়্যার হাউসটা না কি জানি এটা বের করলো না, এই পর্যন্ত আর কি। আচ্ছা, তো মানে প্রথম ম্যাটটা পর্যন্ত পড়লে হবে, হসপিটালের যে ম্যাটটা আছে ওইটা না পড়লেও চলতেছে আর কি। আচ্ছা, এই স্লাইডে অন্য কোনো কিছু নিয়ে কি সমস্যা আছে কারো? স্যার এখান থেকে কি থিওরিও থাকবে? থিওরি মানে কোথায় থিওরি থাকবে কোথাও ম্যাথ থাকবে এটা বলবো না আসলে। থিওরি যেখানে আছে সেখান থেকে থিওরি পড়তে হবে। মানে স্লাইড আপনি ধরেন এটা কত পেজ, সাপোজ 10-12 পেজের স্লাইড, আপনি এখান থেকে কেন বেছে পড়বেন? আচ্ছা, তারপরে পরের শুধু স্লাইড। ওই ম্যাথের উপর পর্যন্ত থাকবে এই স্লাইড থেকে কোনো, মানে নিচের থেকে কোনো কিছু থাকবে না এই স্লাইডে? না, না, না। আচ্ছা, পরের স্লাইড বের করেন, এটা এটা অফ তো করেন। স্যার হোল্ডিং ক্যাপাসিটি ফেসিলিটি ওই ম্যাটটা তো থাকবে না না? ওইটা তো অন্য স্লাইড। হ্যাঁ, আমি আসতেছি, একটা একটা করে আসতেছি। ফাইভের এটাতে কি ছিল, রিস্ক অ্যানালাইসিস, তাই না? তো যেহেতু এই পুরো স্লাইডটাই থিওরিটিক্যাল, তো এক্সপেক্ট করতে পারেন যে এখান থেকে একটা থিওরিটিক্যাল কোশ্চেনই থাকবে। আম, ও একদম উপরে যান, পেজ নাম্বার 1-এ। আচ্ছা, এখান থেকে শুরু না? হ্যাঁ, তো রিস্ক কি মনে করেন, তারপরে হচ্ছে রিস্ক অ্যানালাইসিস কিভাবে করে, এই কনসেপ্টগুলো আপনাদের লাগবে। নিচে যান আস্তে আস্তে। মানে রিস্ক অ্যানালাইসিসের কনসেপ্টটা যে রিস্ক অ্যানালাইসিস কি। আচ্ছা, এরপরে হচ্ছে কিছু উদাহরণ ছিল, উদাহরণগুলো অত বেশি একটা লাগবে না, নিচে নামেন। এগুলো জাস্ট কিছু উদাহরণ ছিল যে কোথায় রিস্ক অ্যানালাইসিস লাগে প্রজেক্ট ম্যানেজমেন্টে, তারপর বিজনেসের ক্ষেত্রে, এগুলো আর কি। তো এগুলো ওইরকম ভাবে লাগবে না আর কি। আচ্ছা, নিচে নামেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার রিস্ক অ্যানালাইসিসের বেনিফিটগুলো কি কি, এগুলো ধরেন আপনি মানে না পড়লেও যে পারবেন না তা না, বুঝতে পারতেছেন কি কি থাকবে। তো এটা একটু দেখবেন তারপরে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি, মানে এই জায়গা থেকে যে রিস্ক অ্যানালাইসিসের স্টেজগুলা, অর্থাৎ প্রত্যেকটা স্টেজ, এই 4টা স্টেজ আছে, 4টা স্টেজ, এবং এই স্টেজগুলোর প্রত্যেকটাতে কি করে সেটার যে কনসেপ্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে চলে যান, তারপরে বাকি পেজগুলোতে মোটামুটিভাবে এটাই ডিসকাস করা আছে যে কোন স্টেজে কি করা হবে। তো এগুলো একটু ডিটেলসে পড়বেন আর কি। আচ্ছা, তারপরে এই যে এখানে একটা ম্যাট্রিক্স ছিল, পিআই ম্যাট্রিক্স বলে, তো এই পিআই ম্যাট্রিক্স কি এবং এটা কিভাবে বানায় এই জিনিসটা একটু দেখবেন আর কি। তারপরে চলে যান, বাদ বাকি এগুলো তেমন কিছু না, মানে ওই কয়টা জিনিসই যে রিস্ক অ্যানালাইসিস কি, রিস্ক অ্যানালাইসিসের স্টেজগুলা কোন স্টেজে কি করা হয়, এবং এই যে পিআই ম্যাট্রিক্সটা কি, এই 3টা কনসেপ্ট আর কি। আচ্ছা, তারপরে নিচে যান। এগুলো হয়ে গেছে, মানে আর কিছু তেমন পড়ার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে 6 নাম্বার। আচ্ছা, 5-এর বি ছিল না একটা? আমি 5-এর বি শেয়ার করেন, তারপরে আমি 6 বলতেছি। 11। আচ্ছা, তো এইখানে এই স্লাইডটা খুবই ছোট, তো এই স্লাইডে ওইভাবে বাদ দেওয়ার মতো কিছু নাই, দেখি নিচে নামেন।
আচ্ছা, এখানে আমরা দেখছিলাম যে ধরেন মানে দুই টাইপের বাজেটিং প্রসেস আছে, একটা হচ্ছে টপ ডাউন, একটা হচ্ছে বটম আপ। তো টপ ডাউন কি, যে ধরেন আপনার কোম্পানির যারা হায়ার অথরিটি, তারা হচ্ছে ডিসিশন নেবে যে কতটুকু বাজেট লাগবে একটা প্রজেক্টে। তো তারা ওই পরের ওই ডিসিশনটা নিচের দিকে পাস করবে, অর্থাৎ আপনার এমপ্লয়ি অর্ডারে নিচের দিকে পাস করবে। তখন যারা ফিল্ড ওয়ার্কার, তারা হচ্ছে দেখবে যে যে বাজেটটা আসছে সেটা কি হচ্ছে আপনার ফিজিবল কিনা, বা হচ্ছে রিয়ালিস্টিক কিনা। যদি হয় তাহলে তো হইলই, না হইলে তারা কি করবে, একটা ইমপ্রুভমেন্ট প্ল্যান দিবে, মানে কতটুকু অ্যাডজাস্টিফিকেশন দরকার বা কতটুকু মডিফিকেশন দরকার, সেই প্ল্যানটা হায়ার অথরিটিকে আবার দিবে। তো ফলে হায়ার অথরিটি আবার তাদের ডিসিশনটাকে একটু অপটিমাইজ করবে, করে আবার নিচের দিকে পাস করবে। এটা ছিল টপ ডাউন, মানে টপ থেকে শুরু হয়, ডাউনের দিকে পাস হয়, ডাউনে এসে হচ্ছে মডিফিকেশন হয়। ঠিক আছে? তো এখানেও দেখেন, টপ ডাউন হোক আর বটম আপই হোক, কি হচ্ছে যে বারবার একটা প্রসেস চলতেছে, তো এগুলোকে বলা হয় ইটারেটিভ প্রসেস। হ্যাঁ, বটম আপে হচ্ছে, বটম আপে যেটা করে যে যারা এই লোয়ার লেভেল এমপ্লয়ি আছে, ওরা যেহেতু প্রজেক্টটা ভালো বুঝে, সো ওরা আগে একটা প্রপোজাল দেয়। সেই প্রপোজালটা উপরের দিকে যায়, যাওয়ার পরে কোম্পানির যারা হায়ার অথরিটি, তারা ওইটা আইদার অ্যাকসেপ্ট করে, নাইলে বলে যে না, এই ইয়েতে অ্যাকসেপ্ট করা পসিবল না, আর একটু দেখো। তখন আবার নতুন করে প্রপোজাল দেয়। সো একটা হইতে পারে যে উপর থেকে ডিসিশন নিয়ে নিচের দিকে পাঠাইলো, আর একটা হইতে পারে যে নিচে থেকে একটা প্রপোজাল দিল, উপরে যে ডিসিশন হইলো, এরকম আর কি। তো এই দুইটা বাজেটিং মানে কি বলবো, যে প্রসেসের কথা বলা আছে। আচ্ছা, তারপরে যান, এই যে আমি বললাম যে ইটারেটিভ, ইটারেটিভ মানে কি, যে এই প্রসেসগুলোকে বারবার করে হচ্ছে, একবার প্ল্যানিং করা হচ্ছে, সেটাতে আবার মডিফিকেশন করা হচ্ছে, আবার ওই প্ল্যানিংটা আবার একটু ইয়ে করা হচ্ছে, এইভাবে যাচ্ছে। তো এখানে একটি ইটারেশন বা লুপের ব্যাপার আছে। আচ্ছা, আর এই যে গ্রাফটা, এই দুইটা গ্রাফ, এই দুইটা গ্রাফের কাজ ছিল যে দেখেন, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে যে আপনার হায়ার অথরিটির ডিসিশন, আর এক্স অ্যাক্সিসটা হচ্ছে আপনাদের লোয়ার লেভেল এমপ্লয়ির ওপিনিয়ন। তো যদি হায়ার লেভেল অথরিটির ডিসিশন আর লোয়ার লেভেল এমপ্লয়ীদের যে ওপিনিয়ন, সেই দুইটা যদি ম্যাচ করে, তাহলে আমরা কি বলতে পারি, ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। তো ওয়াই ইকুয়ালস টু এক্স মানে কি হইতো, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা স্ট্রেট লাইন হইতো, তাই না? আচ্ছা, তো আমি ক্লাসে এটা দেখাইছিলাম যে যদি হচ্ছে হায়ার লেভেল এমপ্লয়িরা ইয়ে করে, মানে ডোমিনেট করে, তাহলে তো আর হচ্ছে 40, মানে দেখেন, ওয়াই ইকুয়ালস টু এক্স এর বেশি হওয়া, মানে হায়ার লেভেল অথরিটি ডোমিনেট করা মানে কি, ওয়াই এর ভ্যালু এক্স এর থেকে বেশি। তাহলে ওইটা দেখেন এরকম, ওই যে আপার পোর্শন দিয়ে যে গ্রাফটা গেছে, ওইটা হচ্ছে ওইটা বোঝাচ্ছে। আর যেখানে লোয়ার লেভেল এমপ্লয়িরা ডোমিনেট করবে, সেইটার ইকুয়েশন কি হবে, ওয়াই লেস দেন এক্স টাইপের। তো এই জন্য নিজে ডানের যে গ্রাফটা, এটা হচ্ছে ওইটা বোঝাচ্ছে আর কি। তো এটা ক্লাস আরো ভালো করে বুঝাইছিল, এখন আমি আগাকে করতে পারতেছি না, বিধায় অত ভালো করে বোঝানোর ওয়ে নাই। আচ্ছা, তারপরে আর নিচে যান। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে, এইগুলো আগেই পড়ছি আমরা, মিডিয়ে পড়ছি, এগুলো অত তেমন ইয়ে নেই। নিচে নামে। আচ্ছা, এই যে জিনিসটা, এটাতে বোঝানো হয়েছিল যে লার্নিং কার্ভ বলতে যেটা বোঝায়, যে যখন আপনার ধরেন আপনি একটা স্টার্ট আপ দিলেন, স্টার্ট আপে যখন এমপ্লয়িগুলো খুবই নতুন, যারা কাজ মাত্র শুরু করছে, তাদের যে ইফিসিয়েন্সি, আর একটা সময় যাওয়ার পরে তাদের ইফিসিয়েন্সি কি হয়, যে ইফিসিয়েন্সি বাড়ে। তো এফিসিয়েন্সি যদি বাড়ে, তাদের ওয়ার্কিং যে টাইম, অর্থাৎ যেই টাইমে একটা কাজ করে, সেই টাইমটা তো কমে যাবে, তাই না? আস্তে আস্তে সে দক্ষ কারিগরে তৈরি হবে। তো দেখেন, এই বাম যে গ্রাফটা, গ্রাফে প্রথম মোমেন্টে যে টাইম, অর্থাৎ প্রথম প্রোডাক্ট সে যখন তৈরি করতেছিল, সেই যে টাইমটা T1, আর একটা নির্দিষ্ট টাইম পরে, অর্থাৎ নির্দিষ্ট কোয়ান্টিটি জেনারেট করার পরে তার যে টাইম, সেটা দেখেন ক্রমান্বয়ে উপরের দিক থেকে নিচের দিকে নেমে আসতেছে, নেমে এসে ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাট হয়ে যাওয়ার কারণ যে একটা নির্দিষ্ট টাইম পরে তো আপনার ইফিসিয়েন্সি বাড়ার কোনো সুযোগ নাই, মানে ইফিসিয়েন্সি তো একটা লিমিট আছে। তো এই জন্য এটা ফ্ল্যাট হয়ে যায় আর কি। তো যাই হোক, এই যে ইফিসিয়েন্সি বলেন, বা এই যে তার টাইম লাগতেছে, এটা সেই টাইমটাকে একটা ইকুয়েশন দিয়ে আমরা ডিনোট করছিলাম, যেখানে Tn ইকুয়ালস টু T1 ইন টু দি পাওয়ার আর। হ্যাঁ, তো এইখানে যে আর, এটা অবশ্যই কি হইতে হবে, যে আপনার ওয়ানের থেকে কম হইতে হবে, কারণ ওয়ানের থেকে বেশি হইলে যেটা হবে যে T1 যা,
টিএন তার থেকেও বড় হয়ে যাবে, তাই না? যেমন সাপোজ আমি যদি আর এর ভ্যালু 3 বসাই, তাহলে n⁻³ তো সবসময় বাড়বে, তাহলে টিএন তো বড় হইতে থাকবে, তাই না? তো সেটা তো হওয়া সম্ভব না, আমার টিএন ছোট হইতে হবে। তাহলে এই জন্য আর এর ভ্যালু সবসময় 1 এর থেকে কম হইতে হবে, মানে 0 পয়েন্ট সামথিং এই টাইপের কিছু একটা হইতে হবে। তো এইখান যে ম্যাথটা দেওয়া হয়েছে সেটা এইখানকারই ম্যাথ, ঠিক আছে? যে আপনাকে মানে আমি যেটা গ্রুপে শেয়ার করছি যে অ্যাসাইনমেন্টে যেটা নিয়ে আপনাদের প্রবলেম হচ্ছিল মেনলি, তো ওইটাতে বলা আছে যে আর এর ভ্যালুটা ডিরেক্টলি দেয়া নাই, দেয়া আছে কি এই যে লার্নিং রেটটা দেয়া আছে, দেখেন। তো এখানে একটা লার্নিং রেটের ইকুয়েশন আছে যে আর ইকুয়ালস টু লন অফ লার্নিং রেট ডিভাইড বাই লন 2, অর্থাৎ আপনার লার্নিং রেটটা দেওয়া আছে, এখান থেকে ফার্স্টে আপনাকে আরটা বের করে নিতে হবে। তো করলাম, করার পরে ওখানে দেখেন বলা আছে যে সম্ভবত 25 ঘন্টা, মানে যখন একটা এমপ্লয়ি 30টা প্রোডাক্ট তৈরি করে ফেলে, সেই 30টা প্রোডাক্ট তৈরি করার পরে তার টাইম হয় 25 ঘন্টা, অর্থাৎ আপনাকে টিএন দেয়া আছে। আর T1 দেখেন আপনাকে দেয়া নাই, অর্থাৎ আপনার তার যে ইনিশিয়ালে যে টাইমটা লাগে সেই টাইমটা আপনাকে দেয়া নাই। আর প্রোডাক্টের অ্যামাউন্ট বলে দিয়েছে 30টা প্রোডাক্ট পরে। সো আপনি টিএনটা জানেন, এনটা জানেন, আর আর হচ্ছে ওই যে সূত্র দিয়ে আগে বের করে নিছেন। সো সেখান থেকে আপনার ইনিশিয়াল টাইম T1টা বের হবে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য দেখেন টিএন টাইম লাগে, হ্যাঁ? তো আমার এই যে আমি 1 নাম্বার প্রোডাক্ট থেকে 35 নাম্বার প্রোডাক্ট পর্যন্ত যে বের করব, প্রত্যেকটার জন্য টিএন তো ডিফারেন্ট হবে, তাই না? তো আমার যদি টোটাল টাইম বের করতে হয় তাহলে কি করতে হবে, যে T1 প্লাস T2 প্লাস T3 এভাবে প্রত্যেকটা বের করতে হবে। তো এটাকে আমরা একটা সামেশন দিয়ে লিখতে পারি যে i = 1 থেকে 35 টিএন, এটা আর কি, হ্যাঁ? এরপরে টিএন এর ওখানে সূত্র বসায় দিছে, সূত্র বসায় দেওয়ার পরে ওই মানে ভ্যালুটা বের করছে, সামেশন হিসেবে বের করছে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল তার টোটাল টাইম। আর কোশ্চেন যেটা বলছে যে আমি যদি লার্নিং রেটটাকে কনসিডার না করি, অর্থাৎ আমি যদি ধরি যে তার প্রত্যেকটা প্রোডাক্ট বের করতেই সমান সময় লাগতেছে এবং সেটা হচ্ছে ওই এক্সপার্ট লেভেলে যে সময়টা ওইটা, তাহলে আপনার কি আর এইভাবে করে টাইম বের করার দরকার আছে? মানে যদি ওইভাবে চিন্তা করেন তাহলে তো দরকার নাই, যেই টাইমটা দিয়ে আছে ওইটাকে 35 দিয়ে গুণ করবেন তাইলে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে একটা টাইমের ক্ষেত্রে যেটা আমরা এইভাবে সূত্র দিয়ে বের করলাম প্রপারলি, সেটা কি? সেটা হচ্ছে লার্নিং রেট আপনি কনসিডার করে বের করছেন। আর আরেকটাতে আপনি লার্নিং রেট কনসিডার করেন নাই, মানে এই যে তার যে স্কিল গ্রো করে এটা কনসিডার না করে আপনি ধরে নিছেন যে তার ইনিশিয়াল থেকেই তার স্কিল হাই। তো ইনিশিয়াল থেকে স্কিল হাই এটা ধরা মানে কি? আপনি আন্ডার এস্টিমেট করছেন তাকে, মানে তার যে টাইমটা সেটাকে আন্ডার এস্টিমেট করছেন। তার তো টাইম আরো বেশি হওয়া উচিত, কারণ প্রথম দিকে তো তার প্রোডাক্ট তৈরি করতে বেশি টাইম লাগবে, ঠিক আছে? তো এই জন্য দেখেন দুইটা টাইমের মধ্যে ডিফারেন্স আছে এবং আলটিমেটলি আপনাকে ওই ডিফারেন্সটাই বের করতে বলছে যে আপনি কতটুকু টাইম আন্ডার এস্টিমেট করছেন, ঠিক আছে? তো ম্যাথটা এখন দেখলে আশা করি বুঝবেন, মোটামুটি কনসেপ্টটা বলার ট্রাই করছি। আচ্ছা, এরপরে যান। আচ্ছা, এরপরে দেখেন এই যে কনসেপ্টটা ছিল যে এখানে শিডিউল টাইম কি ওভার এস্টিমেটেড করলে কি হয়, আন্ডার এস্টিমেটেড করলে কি হয়, অর্থাৎ আমাদের বাজেটের যেই এস্টিমেশন সেটার কথা বলতেছিলাম যে ওভার এস্টিমেট হতে পারে, আন্ডার এস্টিমেট হতে পারে। তো এই ওভার এস্টিমেট বা আন্ডার এস্টিমেট হওয়ার কারণটা কি দেখেন যে দুই ধরনের ইরর থাকতে পারে এস্টিমেশনে, একটা হচ্ছে র্যান্ডম ইরর, একটা হচ্ছে বায়াসড ইরর। তো র্যান্ডম ইরর কি, যে র্যান্ডম ইরোরে আসলে কোনো প্যাটার্ন নাই, ওভার এস্টিমেশন আন্ডার এস্টিমেশন সবটাই হওয়া পসিবল। আর বায়াস ইরর কি, যে আপনার এখানে একটা প্যাটার্ন আছে, একটা বায়াস আছে। বায়াস মানে কি, যে কোনো একটা দিকে একটা কনসিস্টেন্ট ভুল আছে। তো এই কারণে আইদার ওভার এস্টিমেশন অথবা আন্ডার এস্টিমেশন যে কোনো একটা দিকে সে বেশি ঝুঁকে থাকবে, ফলে ওইটার প্রবাবিলিটি বেশি থাকবে, আরেকটার প্রবাবিলিটি কম থাকবে। তো এইটা আর কি দুই টাইপের ইরর। আচ্ছা, এরপরে যান। এরপরে এগুলা বলা হয়েছিল যে কস্ট এস্টিমেশন করার সময় কি কি জিনিস মাথায় রাখা লাগবে, এটা এমনি একটু একবার রিডিং দিবেন, অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, ওকে, তাহলে এবার 6 নম্বর স্লাইডে যান। আচ্ছা, এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্টে হচ্ছে
এগুলো তো আগেই দেখছেন যে কি কি টাইপের ইনভেন্টরি হইতে পারে, র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস, তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এগুলো বলছিলাম আর কি আগে। তো এখানে নিচে যে দুইটা গ্রাফ আছে দেখেন, একটু নিচে আসেন হালকা। আচ্ছা, এটা থেকে থাকে এটা। আচ্ছা, এইখানে দেখেন বলছিলাম মেনলি যে ৩ টাইপের মেটেরিয়াল থাকতে পারে আমার ইনভেন্টরিতে। একটা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। তো ক্লাস এ কোনগুলা? যে ক্লাস এ হচ্ছে যেগুলা অনেক মানে কি বলবো যে কম পরিমাণে থাকে, বাট এগুলোর কস্ট অনেক বেশি হয়। ঠিক আছে? যেমন ধরতে পারেন যে একটা মানে অলংকার শপ, সেখানে হচ্ছে সবচেয়ে দামি প্রোডাক্ট কি? ডায়মন্ড যদি থাকে, ডায়মন্ড, বাট ডায়মন্ডের অলংকার হয়তো খুব বেশি বিক্রি হবে না, তো ওটা যদিও দামি বাট ওটার ভলিউম কম। ক্লাস বিটা হচ্ছে এটার ভলিউম কিছুটা বেশি, কস্টও কম্পারেটিভলি এর থেকে কম। আর সি এর ক্ষেত্রে কোয়ান্টিটি সবচেয়ে বেশি, কস্ট সবচেয়ে কম। তো এখানে দেখেন একটা ট্রেড অফ আছে, যেটার কস্ট বেশি সেটা আমি খুব বেশি রাখি না, আবার যেটা কস্ট কম সেটা আমি একবারে কিনি, এরকম আর কি। এরপরে নিচে যান। তো এইখানে একটা ম্যাথ আমি মানে কভার করছিলাম ক্লাসে, একটা না দুইটা করছিলাম, যাই হোক। তো সেটার কনসেপ্ট ছিল যে আমি শুরুতে উপর থেকে শুরু করব, অর্থাৎ লোয়ার কস্ট থেকে আমি হচ্ছে ফার্স্টে গিয়ে করব, সিরিয়াল করব। সিরিয়াল করার পরে 70% পর্যন্ত আমি ধরবো টাইপ এ, তারপরে 70 থেকে 90 ধরবো টাইপ বি, 90 থেকে 100 ধরবো টাইপ সি। তো আশা করি এই ম্যাথ কম বেশি মোটামুটি সবাই বুঝছেন। যারা বুঝেন নাই তারা বুঝাই নিতে পারবেন, মানে মোটামুটি সবাই যেহেতু জানে। সো এটা আমি আর রিপিট করতেছি না, এটা দেখবেন একটু ভালো মতো দেখবেন। তারপরে তো এটা দুইটা ম্যাথ ছিল আর কি, এটা একটা ম্যাথ আর তারপরে মানে আরেকটা ছিল। আচ্ছা, এইখানে 70 থেকে 70%, 90% যে কাট অফ গুলা, এগুলো হচ্ছে কাইন্ড অফ 70-90, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট আপনাকে যদি বলে দেওয়া থাকে যে সাপোজ আপনি 75-এ কাট অফ করেন, 95-এ কাট অফ করেন, তো আপনি ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন ম্যাথটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আচ্ছা, এরপরে ওই যে বলছিলাম এই যে এই গ্রাফটা ভালো করে বুঝবেন যে এটা কেন এরকম। রিঅর্ডারিং পিরিয়ড বলতে কি বোঝায়, রিঅর্ডারিং পয়েন্ট বলতে কি বোঝায়, অর্থাৎ যেই টাইম পর পরে আমরা একবার করে অর্ডার করতেছি সেটা হচ্ছে রিঅর্ডারিং পিরিয়ড। আর যে পয়েন্টগুলোতে, অর্থাৎ যেই সময়গুলোতে আমি অর্ডার করতেছি সেটা হচ্ছে রিঅর্ডারিং পয়েন্ট। আচ্ছা, নিচে নামেন। তো এরপরে আহ, আচ্ছা, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিতে আগে আমি হচ্ছে কয়টা টাইপের কস্টের ব্যাপারে বলছিলাম। আচ্ছা, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা কি? যে যেই মোমেন্টে আপনার হচ্ছে আহ, মানে ধরেন যতটুকু অর্ডার করলে আপনার কস্টটা মিনিমাম হবে, ঠিক আছে? মানে আমি তো দেখেন চাইলে একটা ব্যাচে বেশি অর্ডারও করতে পারি, আবার একটা ব্যাচে কম অর্ডারও করতে পারি। তো বেশি অর্ডার করলে কি হবে যে আপনার মালামাল এক্সপায়ার্ড হয়ে যেতে পারে, এটা একটা সমস্যা থাকতে পারে। আর কম অর্ডার যদি করেন তাহলে কি হইতে পারে যে মালামাল এক্সপায়ার্ড হয়ে যাবে। দেখেন বেশি অর্ডার করলে ওই যে হোল্ডিং কস্ট, এটা ওইটা তো বেড়ে যাবে, তাই না? অর্থাৎ আমার মজুত রাখার যে খরচটা ওটা বেড়ে যাবে। আবার যদি আপনি কম অর্ডার করেন তাহলে কি হবে যে আপনার প্রোডাকশনটা কমে যাবে, অর্থাৎ প্রোডাকশনটা আপনি প্রপারলি কন্ট্রোল করতে পারবেন না। তো এই কারণে একটা অপটিমাম কোয়ান্টিটিতে অর্ডার করাটা জরুরি। তো এটাই হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আচ্ছা, তো এরপরে যান। তো আমরা এই যে ক্লাসে এগুলো কভার করছিলাম যে বেশ কিছু টাইপের কস্ট থাকে, যেমন হচ্ছে একটা থাকে হোল্ডিং কস্ট, যেটা হচ্ছে আপনার অর্ডার যত বাড়ে হোল্ডিং কস্ট তত বাড়বে, অর্থাৎ মজুত রাখার খরচটা বাড়বে। অর্ডারিং কস্ট দেখেন যে আপনার ব্যাচ ওয়াইজ, মানে যদি ব্যাচে বেশি করেন তাহলে ওভারঅল খরচটা কি কমে যাবে না? কারণ একবারে যদি আপনি বেশি করেন তাহলে ওভারঅল ওইটাতে হয়তো কম দামে কিনতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, এছাড়া ম্যাটেরিয়াল কস্ট বলে একটা ছিল, যে ধরেন প্রোডাক্ট যে দামে বিক্রি করতেছেন ওইরকম আর কি। তো সব মিলে এই তিনটে কস্ট যোগ করে আমাদের টোটাল কস্টটা হয়, যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা পয়েন্টে টোটাল কস্টটা মিনিমাম। তো ওই পয়েন্টটাই হচ্ছে আমার কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ ওই পয়েন্টে যে কোয়ান্টিটি, যে যত পরিমাণ অর্ডার করতে হবে সেটাই হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো এই ইকুয়েশনগুলো ক্লাসে ডিরাইভ করা হয়েছিল, টোটাল কস্ট কত হয় এটাও দেখা হয়েছিল। তো আপনি নিচে যান, হয়েছে এটা। স্যার তো এই যে কার্ভ তো লাগবে না, না? বুঝে নাই, কার্ভ কি লাগবে? কারণ লাগতেই পারে, কনসেপ্ট না। আচ্ছা, তো এইখানে হচ্ছে দেখেন
মানে কস্টগুলার প্রত্যেকটা ইকুয়েশন কি কি সেটা ছিল, এবং হচ্ছে টোটাল কস্টটা কি, এবং টোটাল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যেটা, এটা আমি পাইতাম হচ্ছে টোটাল কস্টের ইকুয়েশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করে ওই ভ্যালুটা জিরো ধরতাম, অর্থাৎ মিনিমাম বের করার যে ওয়েটা, যে যে কোনো একটা কোয়ান্টিটিকে আপনার ডিফারেন্সিয়েট করে এটা জিরো ধরতে হবে, জিরো ধরে ওখান থেকে আপনার বের করতে হয়। তো এখানে ওই কনসেপ্টে আমরা কিউয়ের সূত্রটাও বের করছিলাম। তারপরে তারপরে এইখানে দেখাইছিলাম যে ডিসকাউন্ট যদি ডিফারেন্ট হয়, অর্থাৎ আপনার যে ম্যাটেরিয়াল কস্ট, এটার উপরে তো ডিসকাউন্ট অ্যাপ্লাইড হয়, তো ডিসকাউন্ট চেঞ্জ হয়ে গেলে ম্যাটেরিয়াল কস্টও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ টোটাল কস্টও ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এটার একটা সিনারিও দেখানো হয়েছিল আর কি। আচ্ছা, তারপরে যান। আচ্ছা, তো এইখানে দেখাইছিলাম যে যদি এরকম ডিসকাউন্ট থাকে বিভিন্ন, অর্থাৎ কম অর্ডার করলে ডিসকাউন্ট একরকম, বেশি অর্ডার করলে ডিসকাউন্ট একরকম, সেক্ষেত্রে দেখাইছিলাম যে এরকম সেগমেন্ট ওয়াইজ টোটাল কস্টের গ্রাফ হয়, অর্থাৎ একটা সেগমেন্টের জন্য টোটাল কস্ট একরকম, আর একটা সেগমেন্টের জন্য আর এক রকম। তো আপনাকে যদি এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যদি আপনার বের করতে হয়, তাহলে যেটা করতে হবে যে প্রত্যেকটা সেগমেন্টে আপনাকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে হবে, করার পরে সবগুলো সেগমেন্টের মধ্যে যেটা কম সেটাকে আপনার চুজ করতে হবে, অর্থাৎ এখানে আপনার সেগমেন্ট ওয়াইজ ডিসিশন নিতে হয় আর কি। আচ্ছা, তারপরে তো এই ম্যাথ লাগবে না আপনার, যে ম্যাথটা আমি করাইছিলাম বা যে ম্যাথ কুইজ আসছিল ওই ম্যাথগুলো দেখবেন। তো এই পর্যন্ত আর কি। আর যে 60টা কোশ্চেন দিয়েছি ওইটা নিয়ে সমস্যা আছে? আচ্ছা, দাঁড়ান, আমি কি এটা আর কত কমাবো? 60টা দিছি, 2টা আসবে এর মধ্যে থেকে। স্যার একটু দুইটা। আচ্ছা, দাঁড়ান দেখতেছি। স্যার এতগুলা কি পড়া পসিবল স্যার? এগুলো তো অনেক বড় আরে কতগুলা রে! এই যে স্লাইড, ওই স্লাইড 7-8 পেজের স্লাইড, এক বেলা বসলেই পড়া শেষ হয়ে যাবে। স্যার একটু স্যার। কমানো তারপরে যায় না? কি আমাদের দাঁড়ান ম্যাথগুলা দাঁড়ান দাঁড়ান, আমি দেখতেছি, দাঁড়ান দেখতেছি। আচ্ছা, 2 আর 6 বাদ দেন। 2 আর 6 বাদ দিয়ে বাকি 5টা পড়ে, ঠিক আছে? আচ্ছা, স্যার এখান থেকে কয় মার্ক আসবে? এখান থেকে 12। দুইটা কোশ্চেন? হুম। আচ্ছা, কোশ্চিন প্যাটার্ন তো বলছিলাম, এই কোশ্চিন প্যাটার্ন হচ্ছে যে এই থিওরিটিক্যাল এই সাইড মানে এই কয়টা থেকে 2টা আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে আর একটা থিওরিটিক্যাল কোশ্চিন আছে পুরোটা, আর 3টা ম্যাথ আছে আর কি। স্যার ম্যাথ হচ্ছে অ্যাসাইনমেন্টে ওই এনপিভির একটা ম্যাথ আছে, আর হচ্ছে ম্যাথ আমি বলি, ম্যাথ হচ্ছে প্রথমে আছে হচ্ছে ফ্যাসিলিটি লেআউটের যে ম্যাথ দুইটা, ওই দুইটা। তারপরে হচ্ছে আছে একটা এন্ড অফ কি বলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির একটা আছে, আর লাস্টে একটা আছে ওই যে লার্নিং রেটের, যেটা কেবল বুঝাইলাম ওইটা। এই 4টা, ঠিক আছে? স্যার ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা ম্যাথড বললেন ক্লাসে করাইছিলেন বুঝে নেই, দাঁড়ান, আপনার কথা ক্লিয়ার না। যদি স্যার আমার ইনভেন্টরি ম্যানেজমেন্টের কথা বলছিলেন, ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা ম্যাথড বললেন ক্লাসে। আমি না শুনতে পাচ্ছি না, আর কেউ যদি শুনতে পান তাহলে আমাকে একটু বলেন কি বলতেছে। বলছি স্যার ইনভেন্টরি ম্যানেজমেন্টের কথা বললেন, ম্যাথের একটা কথা বলছিলেন না, যে ওই 90% বা 80% করে বাদ করতে গেলে। স্যার ইনভেন্টরি ম্যানেজমেন্টের কিছু একটা বলতেছে, বাকিটা বুঝতেছি না। আচ্ছা, আপনি টাইপ করেন, আপনার ভয়েস অনেক মানে আসতেছে। স্যার ইনভেন্টরি ম্যানেজমেন্টের নাকি একটা ম্যাথের কথা বলছিলেন, সেটা কথা বলছি। ওটা তো করছেন না, ইনভেন্টরি ম্যানেজমেন্টের ম্যাথ? ওই যে ক্লাসেই তো করাইছিলাম মনে হয়, একদিন 2টা ম্যাথ করাইছিলাম নাকি? এই যে এইখানে নেটওয়ার্ক ডায়াগ্রাম, প্রজেক্ট ডিউরেশন, ক্রিটিক্যাল পাথ, স্যার এই ম্যাথটা কি? এগুলা তো মিডিয়া হয়ে গেছে, এগুলো আমি আনি নাই ফাইনালে। কেন, আপনি কি কালকে রাতে এগুলো বসে বসে পড়ছেন নাকি? জি স্যার।
আচ্ছা সমস্যা নেই, আমি তো স্লাইডে বলে দিছি কোনটা কোনটা পড়তে হবে, আপনি ওইগুলো কেন পড়বেন? আচ্ছা এটা নিয়ে সমস্যা স্যার এটা কি পড়া লাগবে? না, এটা তো মিডের। আপনার আমি দেখাচ্ছি, দাঁড়ান। আপনার হচ্ছে হ্যাঁ 7 নাম্বারটা পড়বেন, মানে অর্থাৎ এই যে এইটা। আচ্ছা তারপরে হচ্ছে উপরে যান, এই যে কি বলে, আরো উপরে যান, উপরে যান, উপরে যান। এটাও না, এই যে 1 2 তো পড়বেন। আচ্ছা আর একটা আমি খুঁজে পাচ্ছি না, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা কোথায় আছে দেখেন তো। হ্যাঁ 6, আচ্ছা 1 2 6 আর 7, ঠিক আছে। তো 7-এর নিয়ে ঝামেলা হচ্ছিল, 7-এর সলভ দেখেন ওই যে গ্রুপে দিছি, ওইটাই আর কি। একটু মানে ওই স্লাইডটা খুলে তারপরে এটা বোঝার ট্রাই করেন, তাহলে দেখেন মানে ইজি হবে। অর্থাৎ এখানে এই যে বলছে না যে আহ, একটা বলছে যে ধরেন আপনি যদি লার্নিং কার্ভ ইগনোর করেন, লার্নিং কার্ভ ইগনোর করার মানে কি, যে ওই যে ফুল এক্সপার্ট অবস্থায় তার যে টাইম লাগে ওইটাকে জাস্ট 35 দিয়ে গুণ করে দেন, তাহলে এটা হচ্ছে নর্মালি আপনি যদি মানে খুবই ক্যাজুয়ালি যদি ক্যালকুলেশন করেন এটা। আর লার্নিং কার্ভ ধরে ক্যালকুলেশন কিভাবে করতে হয় ওটা তো বললামই, যে প্রত্যেকটা টি বের করতে হবে, প্রত্যেকটা টি বের করে যোগ করতে হবে, অর্থাৎ 1 থেকে 35 পর্যন্ত আপনাকে সাবেশন করতে হবে, এটাই। আচ্ছা, আর কিছু? স্যার হ্যাঁ পরে বলেন। জয়েন করছেন, বলছিলেন যে থ্রির বি স্লাইডে কোন পার্ট গুলো স্কিপ করতে। ওইটা যে বলে দিছি, ওদের থেকে শুনে নিন। আপনি কি হলে থাকেন না বাইরে? স্যার বাইরে থাকি। তাহলে ওই যে কোনো ফ্রেন্ডকে মেসেজ দেন, ওই মেইনলি হচ্ছে আহ, আচ্ছা স্যার। কি বলে ওখানে পরে দিকে কি ছিল, মেটেরিয়াল কিছু পড়াটা ছিল আর কি, ওগুলো বাদতেছি। আচ্ছা ঠিক আছে তাহলে, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভালো কথা বলে দিই, সেটা হচ্ছে কেউ কোনো নকল টকল আনার চেষ্টা করবেন না। এসএসডি তো বলে দিছিলাম, তো একজন ধরা খাইছে, আমার কিছু করার নাই। কোশ্চেন সহজে আছে, বাট নকল এনে আসলে লাভ হবে না, যেগুলো কোশ্চেন দিয়ে আছে পরে পড়ে আসলে পারবেন। আর যদি নকল আনছেন তাইলে তো বললাম, আমি যতদিন আছি ততদিন পাস করবেন না, ঠিক আছে।